এবারে আমরা চলে আসি তড়িৎ রাসায়নিক যে শ্রেণী আমরা করলাম বা কিভাবে তৈরি হয় দেখলাম তার প্রয়োগ সম্পর্কে। প্রথম প্রয়োগ, লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন। অর্থাৎ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়াটা সম্ভব কি সম্ভব নয় তার উত্তর কিন্তু আমরা এই সিরিজ থেকে পেয়ে যাব। কিভাবে সেটা দেখে নেওয়া যাক। একটা ধরো প্রশ্ন হলো এইরকম যে লঘু অ্যাসিড থেকে আমরা ধর H+ থেকে H2 এটা তৈরি করতে গেলে আমরা জিঙ্কের ব্যবহার ধরো করব, কোনো ক্ষেত্রে সিলভারের ব্যবহার করব। যদি আমরা জিঙ্ক ব্যবহার করি তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা কি সম্ভব, বা যদি আমরা সিলভার ব্যবহার করি তাহলেও কি প্রতিস্থাপন বিক্রিয়াটা সম্ভব? সেই সম্ভব কি সম্ভব নয় সেই উত্তর কিন্তু আমরা এক্ষেত্রে পেয়ে যাব। কিভাবে সেটা দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে এখানে কয়েকটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যেটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে পাওয়া গেছে সেটা দেখো। প্ল্যাটিনাম H+H2 0.0 ভোল্ট, Zn2+Zn এই সিস্টেমের জন্য -0.76 ভোল্ট, E0 Ag+Ag +0.80 ভোল্ট। আমরা যদি প্রত্যেকটার করেসপন্ডিং যে রিডাকশন রিঅ্যাকশনগুলো লিখি তাহলে যখন লঘু অ্যাসিড থেকে H2 প্রতিস্থাপিত হবে তখন সেটা হবে H+, 2H+, 2 ইলেকট্রন থেকে H2। এবং আমরা আরো একটা ব্যাপার আগে আলোচনা করেছি যে এইটা হচ্ছে বিজারিত রূপ। পরেরটার জন্য Zn2+ প্লাস 2 ইলেকট্রন থেকে Zn, এটাও বিজারিত রূপ। এবং ফাইনাল যেটা আরেকটা আছে সেটা হচ্ছে Ag+ থেকে ইলেকট্রন থেকে Ag, এবং এটাও অনুরূপভাবে বিজারিত রূপ। তাহলে খেয়াল করো যে তিনটে আমরা রাইট হ্যান্ডে যে বিজারিত রূপ সেই তিনটে কি আমরা প্রথমটার ক্ষেত্রে হাইড্রোজেন, দ্বিতীয় ক্ষেত্রে জিঙ্ক এবং থার্ড কেসে এটা সিলভার। এবারে চলে আসি E0 এর ভ্যালুগুলোর দিকে। খেয়াল করো প্রথম ক্ষেত্রে যে E0 এর ভ্যালুটা আছে, এটার ক্ষেত্রে 0, এটার ক্ষেত্রে -0.76 এবং এখানে +0.80, মানগুলোর সঙ্গে আগের যে তথ্যগুলো আমরা পড়লাম সেটাকে যদি আমরা ম্যাচ করি তাতে একটা কথা বলা হয়েছে, যে ক্ষেত্রে E0 এর মান যত কম সেই তড়িৎদ্বারের বিজারিত রূপটি তত তীব্র বিজারক হবে। তার মানে বুঝে দেখো যে তিনটে সিস্টেমের মধ্যে সবচেয়ে মানটা কম কিন্তু জিঙ্কের ক্ষেত্রে, বা আমরা যদি জিঙ্কের সঙ্গে হাইড্রোজেনটাকে তুলনা করি তাহলে আমরা বুঝতে পারছি যে জিঙ্ক সিস্টেমের জন্য E0 এর ভ্যালুটা লেস অর্থাৎ কম। তার মানে বিজারণ প্রক্রিয়ার বা বিজারণ ক্ষমতার যদি রেসপেক্টে আমরা বিচার করি তাহলে হাইড্রোজেনের তুলনায় কিন্তু জিঙ্কের বিজারণ ঘটানোর ক্ষমতা বেশি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে E0 এর ভ্যালু তুলনা করে আমরা দেখতে পাচ্ছি সিলভারের ক্ষেত্রে E0 এর ভ্যালুটা বেশি। তার মানে যেটা, এর যে বিজারিত রূপটি অর্থাৎ সিলভার সেটা কম, অর্থাৎ সেটা কিনা মৃদুতর বিজারক পদার্থ দেন হাইড্রোজেন। তার মানে সিলভার এর তুলনায় হাইড্রোজেনের বিজারণ ক্ষমতা বেশি। অ্যাসিড থেকে H2 প্রতিস্থাপন সেটা প্রকৃতপক্ষে একটা বিজারণ বিক্রিয়া। তাহলে যে রিঅ্যাকশনটা দেখানো হয়েছে, বিজারণ বিক্রিয়া ঘটানোর জন্য বিজারক পদার্থ লাগবে এবং সেটা অবশ্যই হাইড্রোজেন অপেক্ষা তীব্রতর বিজারক হতে হবে, তবেই বিক্রিয়াটা সম্ভব, না হলে কিন্তু বিক্রিয়াটা হবে না। তাহলে আমরা এখানে দেখে নিতে পাচ্ছি যে হাইড্রোজেনের তুলনায় জিঙ্ক তীব্রতর বিজারক হলেও সিলভার কিন্তু তীব্রতর বিজারক নয়, অর্থাৎ এক্ষেত্রে হাইড্রোজেনটা তীব্রতর বিজারক। সুতরাং আমরা এক্ষেত্রে কনক্লুশন যেটা করতে পারি যে লঘু অ্যাসিড থেকে জিঙ্ক হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে কিন্তু সিলভার পারবে না। এটা আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে বুঝে যাচ্ছি। এবারে আমরা
ইলেকট্রোকেমিক্যাল সিরিজের দ্বিতীয় যে প্রয়োগ সেটা আমরা দেখব জল থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন যে বিক্রিয়াগুলো, সেগুলোতে আমরা দেখেছি যে সোডিয়াম, পটাশিয়াম এই সমস্ত যেগুলো অত্যন্ত সক্রিয় ধাতু তাদের জন্য সাধারণ উষ্ণতাতেই জল থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। কিন্তু ম্যাগনেসিয়াম বা আয়রন এদের জন্য জলকে উত্তপ্ত করতে হয় বা স্টিম চালনা করতে হয়, তবে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ঘটে। তো রিয়াকশান কন্ডিশনগুলো কেন আলাদা আলাদা সেটাও আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ এবং তার থেকে প্রাপ্ত যে বিজারণ বিভবের তথ্য বা ডাটা তার থেকে আমরা বলতে পারি। দেখো এখানে দুটো মান দেওয়া আছে, E0 Na+Na যার ভ্যালুটা -2.72 ভোল্ট এবং E0 Mg2+Mg তার জন্য ভ্যালুটা -2.36। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে Na+ প্লাস ইলেকট্রন থেকে Na এটা বিজারিত রূপ এবং এখানে Mg2+ প্লাস 2 ইলেকট্রন থেকে Mg এখানে ম্যাগনেসিয়াম, এই দুটোর ক্ষেত্রে দুটো বিজারিত রূপ। কিন্তু মানগুলোর যখন আমরা তুলনা করব তখন একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার যে সোডিয়াম Na+Na এই সিস্টেমের জন্য E0 এর ভ্যালু মোর নেগেটিভ। সো মোর নেগেটিভ মানে যার জন্য ভ্যালুটা যত বেশি নেগেটিভ তার বিজারিত রূপটি তত তীব্র বিজারক। সুতরাং ম্যাগনেসিয়ামের তুলনায় সোডিয়াম তীব্রতর বিজারক, তাই সোডিয়াম সাধারণ উষ্ণতাতেই জল থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন যেটা একটা বিজারণ বিক্রিয়া তাকে সাধারণ উষ্ণতাতেই সংঘটিত করে দিতে পারে, কিন্তু ম্যাগনেসিয়ামের জন্য কিন্তু সাধারণ উষ্ণতায় এই বিক্রিয়াটা অর্থাৎ জল থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়াটা ম্যাগনেসিয়াম ধাতু ব্যবহার করলে ওর ক্ষেত্রে উত্তাপ দেওয়ার প্রয়োজন হবে, তবেই প্রতিস্থাপন বিক্রিয়াটা হবে। তাহলে বিক্রিয়া কন্ডিশন কেন আলাদা সেই বিষয়টাও কিন্তু আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের প্রয়োগে বুঝতে পারছি। পরবর্তী আলোচনা ধাতব লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন। দেখো এখানে দুটো প্রতিস্থাপনের কথা বলা হয়েছে, মানে দুটো সম্ভাব্য প্রতিস্থাপন, সেটা হবে কি হবে না সেটা আমরা ডিটারমিন করব। 1 নম্বর, কপার সালফেট দ্রবণে আয়রন চূর্ণ যোগ করা হলো, সেক্ষেত্রে আয়রন কপারকে প্রতিস্থাপিত করতে পারবে কিনা সেটা আমরা বিচার করব। অনুরূপভাবে MgSO4 দ্রবণে জিঙ্ক চূর্ণ যোগ করা হলো, সেক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়াটা হবে কিনা সেটা বিচার করব। এবং এখানে 4টে সিস্টেম এর E0 এর ভ্যালু গিভেন, একটা Cu2+Cu সিস্টেম তার জন্য E0 এর ভ্যালু গিভেন, নেক্সট Fe2+Fe তার জন্য Mg2+Mg এবং Zn2+Zn। আমরা প্রথম উদাহরণটা যেটা আমরা বিচার করব যে বিক্রিয়াটা সম্ভব কিনা, যদি সম্ভব হয় তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রিয়াটা হবে Cu2+ কপার সালফেট জলীয় দ্রবণে আছে, সেখান থেকে উৎপন্ন হচ্ছে Cu2+ অ্যাকুয়াস প্লাস Fe আয়রন চূর্ণ যোগ করা হয়েছে, আয়রনটা সলিড ফর্মে যোগ করা হয়েছে, থেকে এক্ষেত্রে কপার সলিড এবং Fe2+ অ্যাকুয়াস। এই বিক্রিয়াটা যদি প্রথম ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয় তাহলে এই বিক্রিয়াটা ঘটবে। এখন আমরা দেখে নেব যে এই বিক্রিয়াটা হবে কি না, তার এই যে ভ্যালুগুলো দেওয়া আছে সেখান থেকে বুঝবো কিভাবে বুঝবো। তার মধ্যে প্রথম এই পদ্ধতিটা খেয়াল করো যে এখানে Cu2+Cu এর ক্ষেত্রে ভ্যালুটা +0.34, Fe2+Fe এর জন্য -0.44 ভোল্ট। তাহলে আগে একটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে যেটার জন্য E0 এর ভ্যালু যত কম তার বিজারিত রূপটি তত তীব্র বিজারক। আমরা দেখতে পাচ্ছি যে এই সিস্টেমটার ক্ষেত্রে E0 এর ভ্যালুটা লেস, সুতরাং আয়রন সেটা কিন্তু স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট বা তীব্রতর বিজারক কার তুলনায়? কপারের তুলনায়। যেহেতু এখানে কপার সালফেট এবং আয়রন আছে তাই আমরা এই দুটো সিস্টেমকে নিয়ে বিচার করছি।
তাহলে আমরা যেটা বুঝলাম যে আয়রন যদি এটা তীব্রতর বিজারক হয় তাহলে আয়রনের পক্ষে সম্ভব কপার 2+ এর সঙ্গে বিক্রিয়া করে কপারে পরিণত করবে, অর্থাৎ আয়রন কপার 2+কে বিজারিত করে কপার ধাতুতে পরিণত করবে এবং নিজে জারিত হয়ে Fe2+ অর্থাৎ ফেরাস আয়নে রূপান্তরিত হয়ে জলীয় দ্রবণে চলে যাবে। এবার যদি আমরা দ্বিতীয় বিক্রিয়াটা মানে সম্ভাব্য বিক্রিয়া, এই বিক্রিয়াটা ঘটছে এটা আমরা দেখলাম। দ্বিতীয় সম্ভাব্য বিক্রিয়া এরকম হতে পারে Mg2+ অ্যাকুয়াস প্লাস Zn সলিড থেকে Mg সলিড প্লাস Zn2+ অ্যাকুয়াস। অর্থাৎ যদি দ্বিতীয় বিক্রিয়াটা সম্ভব হয়, প্রতিস্থাপন বিক্রিয়া দ্বিতীয় ক্ষেত্রেও সম্ভব হয়, তাহলে এরকম একটা বিক্রিয়া ঘটবে। এবার আমরা মানগুলোর মধ্যে তুলনা করলে একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার যে Mg সিস্টেমের ক্ষেত্রে ভ্যালুটা মোর নেগেটিভ, জিঙ্ক সিস্টেমের ক্ষেত্রে লেস নেগেটিভ। অর্থাৎ E0 এর ভ্যালুটা কম কোন ক্ষেত্রে? Mg2+ Mg সিস্টেমের ক্ষেত্রে E0 এর ভ্যালুটা লেস ভ্যালু। তাহলে যে ক্ষেত্রে ভ্যালুটা লেস হবে অর্থাৎ Mg এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে এর ক্ষেত্রে ভ্যালুটা লেস বলে Mg তীব্রতর বিজারক কার তুলনায়? জিঙ্কের তুলনায়। তার মানে এই বিক্রিয়াটা সংঘটিত হবে না এই কারণেই যে জিঙ্কের যে বিজারণ ক্ষমতা সেটা ম্যাগনেসিয়ামের তুলনায় কম। তাহলে এখানে কি ঘটতে পারত না, যদি আমরা জিঙ্ক সালফেট দ্রবণে যদি ম্যাগনেসিয়াম ধাতু চূর্ণ অবস্থায় যোগ করতাম তাহলে এর বিপরীত বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হতো, কিন্তু সম্মুখ বিক্রিয়াটা সম্ভব হচ্ছে না। কারণ আমরা যেটা ডিটারমিন করলাম যে জিঙ্কের বিজারণ ক্ষমতা ম্যাগনেসিয়ামের তুলনায় কম হওয়ায় জিঙ্কের পক্ষে সম্ভব নয় যে Mg2+ কে বিজারিত করে ম্যাগনেসিয়ামে রূপান্তরিত করা সম্ভব নয়, বরং বিপরীত বিক্রিয়াটা সম্ভব। ম্যাগনেসিয়াম Zn2+ কে বিজারিত করে জিঙ্কে পরিণত করতে পারে এবং নিজে জারিত হয়ে Mg2+ এ রূপান্তরিত হতে পারে, এটা সম্ভব। কিন্তু সম্মুখ দিকের যে বিক্রিয়াটা অর্থাৎ এই বিক্রিয়াটা কিন্তু ঘটবে না। তাহলে প্রথম ক্ষেত্রে CuSO4 দ্রবণে কপার চূর্ণ যোগ করলে কপারের অধক্ষেপ পাওয়া যাবে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ MgSO4 দ্রবণে জিঙ্ক চূর্ণ যোগ করলে কোনো রকম পরিবর্তন ঘটবে না। MgSO4 দ্রবণটা তার মতো থেকে যাবে, জিঙ্কের চূর্ণটা দ্রবণে নিচের দিকে থিতিয়ে যাবে, আর কিছু পরিবর্তন ঘটবে না। সুতরাং কোনো রিয়াকশন হচ্ছে বা কোনো রিয়াকশন ঘটবে কি কোনো রিয়াকশন ঘটবে না সেটাও কিন্তু আমরা E0 এর ভ্যালু থেকে বলে দিতে পারি, যেটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে পাওয়া যাচ্ছে। এই বিষয়টা ডিটারমিন করার জন্য আরও একটা পদ্ধতির আমরা সাহায্য নিতে পারি। সেই আরও যে পদ্ধতির একটা সাহায্য নিতে পারি সেটা কি না, দেখো এখানে যে দুটো বিক্রিয়া এখানে বিচার করার কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমটা আমরা আগেও লিখেছিলাম Cu2+ অ্যাকুয়াস প্লাস Fe সলিড থেকে Cu সলিড প্লাস Fe2+ অ্যাকুয়াস। এই বিক্রিয়াটা যদি সংঘটিত হয় সেটা হবে এবং দেখেওছি যে এটা সংঘটিত হচ্ছে। তো আপাতত ধরে নিচ্ছি যে আমরা জানি না যে এটা আদৌ সংঘটিত হবে কিনা। দেখো এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, একটা পরিবর্তন দেখো Cu2+ থেকে Cu, অর্থাৎ Cu2+ প্লাস 2 ইলেকট্রন থেকে কপার, এটা অ্যাকুয়াস এবং কপারটা সলিড সেটা লিখছি না। এখানে Fe থেকে Fe2+ প্লাস 2 ইলেকট্রন। তার মানে এখানে যে দুটো বিক্রিয়া সংঘটিত হচ্ছে অর্ধ বিক্রিয়া, সেই দুটো অর্ধ বিক্রিয়া এরকম। তাহলে প্রথম ক্ষেত্রে যে বিক্রিয়াটা সেটা বিজারণ অর্ধ বিক্রিয়া, আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন গৃহীত হচ্ছে, সুতরাং বিজারণ। এবং যেখানে বিজারণ হয় যেদিকে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় সেটা ক্যাথোড আমরা জানি। আর আয়রন থেকে যে Fe2+ হচ্ছে এটা জারণ বিক্রিয়া, যেখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়
সেটা আমরা জানি যে সেটা হচ্ছে অ্যানোড। তাহলে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড এইভাবে আমরা রিয়াকশনগুলোকে ভেঙে আমরা বুঝে নিতে পারলাম। এখানে দেখো Cu2+ থেকে Cu হয়েছিল তাই ইলেকট্রন গৃহীত হয়েছে, আয়রন থেকে আয়রন 2+ হয়েছিল তাই ইলেকট্রন বর্জিত হয়েছে, জারণ বিজারণ ডিটারমিন করতে পারলাম। এবারে একটা ফর্মুলা আমরা আগে প্রয়োগ করেছি, E0 সেল, অর্থাৎ যেটা একটা কোষের যে ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ তড়িৎচালক বল, দ্যাট ইকুয়ালস টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। মনে রাখবে কোনো একটা সেল স্বতঃস্ফূর্ত হবে, তার মধ্যে যে সেল রিয়াকশন সংঘটিত তখনই হবে যদি প্রমাণ অবস্থায় অর্থাৎ E0 সেল এই ভ্যালুটা তার যে তড়িৎচালক বলটা সেটা পজিটিভ হয়, আর যদি নেগেটিভ হয় তার মানে সেই সেলটা স্বতঃস্ফূর্ত হবে চলবে না, অর্থাৎ সেই বিক্রিয়াটা যেটা প্রপোজ যে রিয়াকশনটা সেটাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে না। তাহলে লক্ষ্য করো এখানে যদি আমরা যেগুলো আমরা ডিটারমিন করেছি সেগুলোকে আমরা যদি পুট করি অর্থাৎ ক্যাথোড হিসাবে আমরা দেখতে পাচ্ছি এটা, অর্থাৎ Cu2+ Cu মাইনাস E0 অ্যানোড মিন্স Fe2+ Fe। এবার এদের যে প্রদত্ত মানগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো থেকে যদি আমরা বসাই তাহলে এটা পাচ্ছি প্লাস 0.34 ভোল্ট মাইনাস 0.44 ভোল্ট, তো সব মিলিয়ে ক্যালকুলেশন করলে প্লাস 0.78 ভোল্ট। তাহলে লক্ষ্য করে দেখো যে এই রিয়াকশনের করেসপন্ডিং যদি এই রিয়াকশনটা হচ্ছে বলে ধরে নিই এবং তার থেকে গিয়ে ক্যাথোড অ্যানোড ডিটারমিন করি এবং সেখান থেকে E0 সেল ক্যালকুলেশন করি এবং দেখছি সেটা পজিটিভ, সুতরাং পজিটিভ মানে এই সেলটা কিন্তু স্বতঃস্ফূর্ত হবে, তার মধ্যে সেল রিয়াকশন সংঘটিত হবে এবং আমরা তড়িৎ শক্তি পাবো। এই দুটো যে হাফ সেল তাদেরকে নিয়ে একটা টোটাল সেল যেটা আমরা কনস্ট্রাক্ট করতে পারি, সেটা কিভাবে করতে পারি এরকম উদাহরণ আগেও দেখানো হয়েছে। দেখো দুটো বিকার নেওয়া হলো, আর ডান দিকের বিকারে ধরো এখানে আমরা এইটার ক্ষেত্রে Fe2+ ফেরাস আয়নের উৎস কিছু একটা, ফেরাস সালফেট এরকম কিছু একটা রেখেছি, এখানে আয়রনের রডকে ডোবানো আছে, আর এদিকে Cu2+ এবং এখানে কপারের রডকে ডোবানো আছে। এবার দুটোকে যদি একটা ওয়্যার দিয়ে এবং এখানে সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করা যায় তাহলে কিন্তু এখানে দেখা যাবে যে এখানে তড়িৎ চালনা ঘটবে, মানে তড়িৎের চলাচল ঘটবে, স্বতঃস্ফূর্তভাবে ঘটবে দেখতে পাবো। এবার দ্বিতীয় ক্ষেত্রটায় অর্থাৎ MgSO4 জিঙ্কের জন্য যদি অনুরূপ পদ্ধতিতে আমরা এগোই তাহলে দেখব যে E0 সেলের ভ্যালুটা যেটা আসবে সেটা কিন্তু নেগেটিভ আসবে, তার মানে সেই সেলটা স্বতঃস্ফূর্ত হবে, অর্থাৎ যে সেল রিয়াকশনটা প্রপোজ করা হচ্ছে সেই রিয়াকশনটা চলবে না, তার অ্যাকচুয়ালি বিপরীত বিক্রিয়াটা চলবে। অর্থাৎ যদি কোনো সেল রিয়াকশন স্বতঃস্ফূর্তভাবে না হয় অর্থাৎ তার জন্য E0 এর ভ্যালুটা নেগেটিভ হয় তাহলে তার বিপরীত বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয়। সুতরাং সেক্ষেত্রে আমরা E0 এর ভ্যালুটা কিন্তু ক্যালকুলেট করে আমরা বলে দিতে পারবো যে কোনো রিয়াকশন সেটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে কি হচ্ছে না। তাহলে এইভাবে আমরা একটা রিয়াকশন থেকে আমরা সেল কনস্ট্রাকশনও করতে পারি বা সেল রিয়াকশনও আমরা কি হবে বলে দিতে পারি। এরকম ধরনের প্রবলেম কিন্তু তোমরা বইয়েতে অনেক পাবে, এই জায়গাটা ভালো করে পড়বে বা দেখবে উদাহরণগুলো যেগুলো করে দেওয়া আছে। এইবার আমরা আলোচনা করব থার্মিট পদ্ধতি সম্পর্কে। থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম দ্বারা আয়রনের নিষ্কাশন। দেখো আমরা জেনেছি যে থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় ফেরিক অক্সাইড থেকে অর্থাৎ Fe2O3 এর সঙ্গে অ্যালুমিনিয়াম রিয়াকশন করে 2Al রিয়াকশন করে Al2O3 উৎপন্ন করে এবং 2Fe প্রডিউস করে লিকুইড স্টেটে। প্রাথমিক অবস্থায় লোহাটা যেটা উৎপন্ন হয় লিকুইড স্টেটে থাকে। এই যে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে এই বিক্রিয়াটা সংঘটিত হতে পারার কারণও কিন্তু আমরা বুঝে নিতে পারবো E0 এর ভ্যালু থেকে।
খেয়াল করো এখানে ফেরিক আয়ন কিন্তু উপস্থিত আছে Fe2O3, তাহলে ফেরিক আয়ন। তাহলে ফেরিক আয়ন Fe3+Fe এই সিস্টেমের জন্য তার যে E0 এর ভ্যালু সেটা হচ্ছে -0.04 ভোল্ট, আর Al3+Al এই সিস্টেমের জন্য এর ভ্যালুটা -1.66 ভোল্ট। তাহলে আমরা যে আগেও যে একটা আমরা স্টেটমেন্ট এর দিকে আমরা দেখেছিলাম যে কোনো ক্ষেত্রে যদি আমরা দেখি যে E0 এর ভ্যালুটা মোর নেগেটিভ, তাহলে বিজারিত রূপটা তীব্রতর বিজারক হবে। এই দুটোর ভ্যালুর মধ্যে তুলনা করে দেখো, এক্ষেত্রে এটা বিজারিত রূপ উপরের সিস্টেমে, আর নিচের সিস্টেমে অ্যালুমিনিয়ামটা হচ্ছে বিজারিত রূপ। তাহলে E0 এর ভ্যালুটা অ্যালুমিনিয়াম সিস্টেমের জন্য মোর নেগেটিভ, সুতরাং বিজারক হিসাবে আমরা বলতে পারি অ্যালুমিনিয়ামের বিজারণ ক্ষমতা Fe এর তুলনায় বেশি। তাহলে যদি এটা সম্ভব, মানে এইটা হচ্ছে বলেই কিন্তু অ্যালুমিনিয়ামের পক্ষে উচ্চ উষ্ণতায় সম্ভব Fe2O3 থেকে Fe কে নিষ্কাশন করা সম্ভব, কারণ অ্যালুমিনিয়ামের বিজারণ ধর্মটা বেশি। কিন্তু যদি অ্যালুমিনিয়ামের বিজারণ ক্ষমতা কম হতো Fe এর তুলনায়, তাহলে কিন্তু বিপরীত বিক্রিয়া ঘটতো। কিন্তু এক্ষেত্রে মানগুলো থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে অ্যালুমিনিয়াম দ্বারা আয়রনের নিষ্কাশন কোনো একটা যৌগ থেকে, যেমন থার্মিট পদ্ধতিতে Fe2O3 থেকে, সেটা সম্ভব। তাহলে এক্ষেত্রেও আমরা যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তার একটা প্রয়োগ লক্ষ্য করতে পারলাম। পরের প্রয়োগে আসি, ধাতু নিষ্কাশন। আমরা যে ক্লাস 10এও পড়েছি ধাতু নিষ্কাশন সম্পর্কে। দেখো, ধাতু নিষ্কাশন পদ্ধতিতে কতগুলো বিষয় একটুখানি আমরা জেনে রাখবো। যে ধাতু নিষ্কাশন পদ্ধতিতে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম যেগুলোকে সক্রিয় ধাতু বলা হয়েছিল, সেই সক্রিয় ধাতুগুলোকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। আয়রন, জিঙ্ক ইত্যাদি ধাতুগুলোকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। দেখো, এক্ষেত্রেও অর্থাৎ কোনোটার ক্ষেত্রে তড়িৎ বিজারণ, কোনোটার ক্ষেত্রে কার্বন বিজারণ পদ্ধতিটা সম্ভব। কেন সম্ভব তার জন্য E0 এর ভ্যালুগুলো লক্ষ্য করো। যদি আমরা এই তিনটের মধ্যে পটাশিয়ামের সিস্টেমটাকে লক্ষ্য করি, E0K+K, এর ভ্যালুটা দেখো হাইলি নেগেটিভ। হাইলি নেগেটিভ মানে হলো যে K+ থেকে K উৎপন্ন হতে চাইছে না, বরং K সহজে, অর্থাৎ পটাশিয়াম সহজে পটাশিয়াম আয়ন উৎপন্ন করে এবং ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দেখায়, অর্থাৎ পটাশিয়াম হলো তীব্র বিজারক পদার্থ। অন্যদিকে Zn2+Zn এই সিস্টেমটা তুলনামূলকভাবে কম নেগেটিভ, অর্থাৎ পটাশিয়ামের তুলনায় জিঙ্কের বিজারণ ক্ষমতাটা কম, বা উল্টো দিক থেকে বলা যেতে পারে পটাশিয়ামের বিজারণ ক্ষমতা জিঙ্ক অপেক্ষা অনেক বেশি। তাহলে যদি পটাশিয়ামের বিজারণ ক্ষমতা বেশি হয়, তাহলে K+কে পটাশিয়ামে রূপান্তরিত করা সো মাচ ডিফিকাল্ট দেন Zn2+ থেকে Zn। তুলনামূলক অনেক সহজে এই বিক্রিয়াটা Zn2+ থেকে Zn উৎপন্ন হওয়া সম্ভব, কিন্তু পটাশিয়াম প্লাস থেকে পটাশিয়াম উৎপন্ন হওয়াটা ভ্যালুটা অনেক বেশি ঋণাত্মক হওয়ার জন্য ডিফিকাল্ট। সো ডিফিকাল্ট প্রসেসকে, অর্থাৎ অস্বতঃস্ফূর্ত একটা প্রসেসকে স্বতঃস্ফূর্ত করার জন্যই তড়িৎ বিজারণ পদ্ধতির সাহায্য নেয়, অর্থাৎ তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে বাই ফোর্স K+কে পটাশিয়ামে রূপান্তরিত করা হয়। কিন্তু তুলনামূলক অনেক সহজ পদ্ধতিতে, বা অনেক বলতে পারা যেতে পারে অনেক তুলনামূলকভাবে অনেক সহজে কার্বন বিজারণ পদ্ধতিতেই Zn2+ থেকে Zn উৎপাদন করা সম্ভব, যেহেতু E0 এর ভ্যালুটা মাচ লেস নেগেটিভ। এবারে চলে আসি E0 শেলের গণনা। E0 শেল অর্থাৎ একটা কোষের যে প্রমাণ তড়িৎচালক বল, সেটা গণনা করার ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। E0 শেল ইকুয়ালস টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। এবারে দেখো, এখানে দুটো তড়িৎদ্বার দেওয়া আছে, যে দুটো তড়িৎদ্বারকে নিয়ে আমাদের একটা সেল কনস্ট্রাকশন করতে হবে, তার করেসপন্ডিং E0 এর ভ্যালুটা গণনা করতে হবে। তো প্রথম এটা করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো, যে প্রথম ক্ষেত্রে অর্থাৎ Pb2+ থেকে Pb এর জন্য ভ্যালুটা কিন্তু হায়ার ভ্যালু, আর Cd2+Cd এর জন্য ভ্যালুটা লেস,
অর্থাৎ তুলনামূলকভাবে ভ্যালুটা কম। তাহলে যেটার জন্য ইজেড এর ভ্যালু হায়ার তার ক্ষেত্রে বিজারণ বিক্রিয়া চলবে, যার ক্ষেত্রে ইজেড এর ভ্যালুটা লেস তার জন্য অক্সিডেশন রিয়াকশন চলবে। এটা কিন্তু আমরা পূর্বে একটা পয়েন্টে কিন্তু পড়েছিলাম। পয়েন্টটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দুটি তড়িৎদ্বারের মধ্যে তুলনামূলক যেটির প্রমাণ বিজারণ বিভব বেশি সেটিতে বিজারণ, অন্যটিতে প্রমাণ অবস্থায় জারণ বিক্রিয়া ঘটবে। এই পয়েন্টসটার আমরা এই ক্ষেত্রে সাহায্য নিতে পারি। তাহলে দেখো যে এটার জন্য ভ্যালুটা হায়ার মানে এখানে বিজারণ বিক্রিয়া চলবে, অর্থাৎ Pb2+ অ্যাকুয়াস মিডিয়ামে +2 ইলেকট্রন থেকে Pb যেটা সলিড। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এটার ক্ষেত্রে তার মানে যেটা হলো সেটা হচ্ছে রিডাকশন রিঅ্যাকশন হলো, এবং রিডাকশন রিঅ্যাকশন যেখানে হয় সেটা হয় ক্যাথোড। অন্যদিকে আমরা দেখছি যে সিডি সলিড থেকে Cd2+ অ্যাকুয়াস +2 ইলেকট্রন, তাহলে এটা ক্যাথোড। এখানে আমরা দেখছি অক্সিডেশন হচ্ছে, সুতরাং এটা অ্যানোড। এবং আরেকটা ব্যাপার যেটা আমরা এক্ষুনি বললাম যে যেহেতু এখানে ভ্যালুটা বেশি তাই এখানে রিডাকশন রিঅ্যাকশন হয়েছে, যেহেতু এখানে ভ্যালুটা লেস তাই এখানে অক্সিডেশন রিঅ্যাকশন হয়েছে। এইবার দুটোকে নিয়ে যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা সেল রিঅ্যাকশন পেয়ে যাব। এইবার বিষয়টা খেয়াল করে দেখো যে এই যে রিঅ্যাকশনে আমরা কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড হবে সেটা ভ্যালুগুলো থেকে ডিটারমিন করে ওভারঅল সেল রিঅ্যাকশন বের করে ফেলতে পেরেছি। ফর্মুলাটা আমরা এবারে ইউজ করব। E0 সেল ইকুয়ালস টু E0 ক্যাথোড। দেখো এক্ষেত্রে ক্যাথোড মানে কিন্তু সিস্টেমটা হচ্ছে Pb2+ Pb মাইনাস E0 অ্যানোড। অ্যানোড মানে আমাদের সিস্টেমটা এটা Cd2+ থেকে Cd। একটা কথা প্রসঙ্গত বলে রাখি যে যে কোনো ক্ষেত্রে যখন E0 সেল ক্যালকুলেশন করব কি ই সেল ক্যালকুলেশন করব, প্রমাণ অবস্থায় হলে সেটা প্রমাণ তড়িৎচালক বল, আদারওয়াইজ তড়িৎচালক বল। তো যাই ক্যালকুলেশন করি না কেন আমরা যখন ই সেল বা E0 সেল এরকম ভ্যালুতে পুট করব তখন কিন্তু আমরা যে ক্যাথোড বা অ্যানোডের যে মানগুলো তাদের যে E0 এর ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালুগুলো সেগুলো কিন্তু রিডাকশন পোটেনশিয়ালে পুট করতে হবে। অ্যাকচুয়াল রিঅ্যাকশনটা অক্সিডেশনই হোক কি রিডাকশনই হোক, যখন E0 সেল বা ই সেল এই ফর্মুলা দিয়ে প্রয়োগ করে আমরা ডিটারমিন করব, ক্যালকুলেশন করব, তখন কিন্তু রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুগুলোই পুট করতে হবে। এটা যেন ভুল না হয়, তাহলে কিন্তু পুরোটা ভুল হয়ে যাবে। এবারে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি -0.13 -0.40 ওভারঅল প্লাস 0.27 ভোল্ট। তাহলে এইভাবে আমরা এই যে সেলের E0 এর সেল সেটা গণনা করতে পারলাম। প্রাসঙ্গিক আরেকটা কথা উল্লেখ করি, আমরা অলরেডি নার্নস্টের ইকুয়েশন পড়েছি। নার্নস্টের ইকুয়েশন থেকে আমরা ই সেল যদি সমস্ত তথ্য আমাদের প্রদত্ত থাকে তাহলে ই সেল এটাও গণনা করতে পারবো। দ্যাট ইকুয়ালস টু E0 সেল মাইনাস 0.059 বাই 2 হবে। কেন 2? কারণ দেখো এখানে জারণ বা বিজারণ উভয় ক্ষেত্রে দুটো ইলেকট্রনকে আমরা ব্যবহার করেছি। আমরা বিজারণেও দুটো ইলেকট্রন, জারণেও দুটো ইলেকট্রন। এটা একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 2 আর 2 কিন্তু 4টে ইলেকট্রন নয়, দুটো ইলেকট্রন বর্জিত হচ্ছে, দুটো ইলেকট্রন গৃহীত হচ্ছে। তাহলে এখানে 0.059/n এর ক্ষেত্রে 2 ভ্যালুটা পুট করতে হবে, 4 কিন্তু নয়, লগ। এবার কনসেন্ট্রেশন আমরা ওভারঅল সেল রিঅ্যাকশনটা দেখেছি, তো সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি যে অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি বাট কনসেন্ট্রেশন ফর্মে আমরা ওটাকে প্রকাশ করি। Cd2+ এবং Pb প্রোডাক্টে, আর রিঅ্যাক্ট্যান্টে Pb2+ এবং Cd। লক্ষ্য করো
আমরা আগে একটা বিষয় আলোচনা করেছি যে সলিডের ক্ষেত্রে তার অ্যাক্টিভিটির ভ্যালুটাকে 1 বা মোলার গারত্বকে 1 ধরে নেওয়া হয়। সুতরাং lead বা ক্যাডমিয়াম এগুলোর ক্ষেত্রে যদি 1 হয়, সুতরাং এটা আমাদের সিম্পল ফর্মে তুলনামূলকভাবে সহজতর যে ফর্মটা সেটা চলে আসছে, সেটা হচ্ছে E0 সেল মাইনাস 0.059/2 লগ, এরপর চলে আসছে কনসেন্ট্রেশন অফ CD2 প্লাস বাই কনসেন্ট্রেশন অফ Pb2 প্লাস। যদি আমাদের প্রদত্ত প্রবলেমে CD2 প্লাস এবং Pb2 প্লাস এদের যদি আমাদের ভ্যালুগুলো দেওয়া থাকে, মানগুলো যদি আমাদের গিভেন হয়, তাহলে আমরা কিন্তু এর জন্য যে ই সেলটা সেটা ক্যালকুলেশন করে দিতে পারবো, অর্থাৎ তড়িৎচালক বল আর প্রমাণ যে তড়িৎচালক বল E0 সেল সেটা আমরা আগেই ডিটারমিন করে নিয়েছি। তো একটা এরকমভাবে একটা সেল রিয়াকশান, সেল দুটো হাফ সেল দেওয়া থাকলে তার থেকে কিভাবে আমরা সেলটাকে কনস্ট্রাক্ট করব, তার থেকে E0 সেল গণনা করব, ই সেল গণনা করব, এই সমস্ত পদ্ধতিটা এখানে বর্ণনা করা হলো। এবারে তাহলে দেখো কোনো একটা রেডক্স বিক্রিয়া আদেও সম্ভবপর কিনা, তাহলে রেডক্স বিক্রিয়াটা লিখে আমরা তার থেকে ক্যাথোড অ্যানোড ডিটারমিন করে E0 সেল গণনা করে আমরা দেখিয়ে দিতে পারবো যে যদি সেটা পজিটিভ হয় তাহলে সেই রেডক্স বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে, আদারওয়াইজ যদি সেটা নেগেটিভ হয় E0 সেলটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে না। তাহলে এই গেল আমাদের আলোচনা, যেটা আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী সংক্রান্ত বিষয়ে করার কথা ছিল, সেই আলোচনাটা আমরা এখানে করলাম। এবারে তোমরা বই থেকে এর যে আরও অন্যান্য যে সমস্ত উদাহরণ আছে, প্রয়োগগুলো এর মধ্যেই থাকবে, উদাহরণের ভ্যারাইটি আরও থাকবে, সেগুলো তোমরা বই থেকে ভালো করে এবার দেখবে, তাহলে বিষয়টা তোমাদের অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণী সংক্রান্ত সমস্যাগুলো তোমাদের সমাধান হয়ে যাবে বলে আশা করছি।